26শে নভেম্বর 2008 রাত 9:20 একটা হলুদ ট্যাক্সি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ স্টেশনের সামনে এসে দাঁড়ায়। ট্যাক্সি থেকে দুজন অল্প বয়সী যুবক নামে। ভাড়া মিটিয়ে তারা যখন স্টেশনে ঢোকে তাদের মাথা গরম হয়ে যায়, কারণ তাদের কাছে খবর ছিল স্টেশনে অনেক ভিড় থাকবে। এবার এই দুজন টয়লেটের দিকে যায় আর নিজেদের ব্যাগ থেকে বের করে AK-47 রাইফেল। এবার তারা বাথরুম থেকে বাইরে আসে আর স্টেশনে থাকা ভিড়ের মধ্যে একটা গ্রেনেড ছুঁড়ে মারে। কেউ কিছু বুঝে ওঠার আগেই বম ব্লাস্টে কেঁপে ওঠে গোটা স্টেশন। এরপর শুরু হয় এলোপাথারি গুলি। অন্যদিকে যে ট্যাক্সিটা থেকে তারা নেমেছিল সেটা অন্য আরেকজন প্যাসেঞ্জার নিয়ে ভিলে পার্লের দিকে যায়। আর ঠিক 10 মিনিট পর 9:30 ওই ট্যাক্সিটা ভীষণ জোরে ব্লাস্ট করে। ঠিক একইভাবে মুম্বাইয়ের চারিদিকে একের পর এক ব্লাস্ট শুরু হয়। অন্যদিকে তাজ, নারিমান, ওবেরয় এই পপুলার হোটেলগুলোতে গুলির শব্দ শোনা যায়। মুম্বাই ওয়াজ আন্ডার অ্যাটাক। তবে জানলে আশ্চর্য হবেন, এই হামলা শুরুর মাত্র 1 ঘন্টা আগেও পুলিশের কাছে এমন কিছু ইনফরমেশন এসেছিল যেটাকে তারা যদি গুরুত্ব দিত তাহলে এই অ্যাটাক হতোই না। বন্ধুরা, আমি রয়েছি মিঠুন, আপনাদের সাথে আজ কথা হবে সব থেকে কুখ্যাত আতঙ্কবাদী হামলা 26/11 নিয়ে। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z সমস্ত তথ্য দেব। তো চলুন ফিরে দেখা যাক ইতিহাসের সেই অন্ধকার দিনটাকে। মুম্বাই হামলার দিন মানে 26শে নভেম্বর 2008 রাত 12:20 সাউথ মুম্বাইয়ের গিরগাঁও চৌপাটি রোডে নাকাবন্দিতে পুলিশদের কাছে ওয়াকিটকির মাধ্যমে খবর আসে দুজন আতঙ্কবাদী যাদের কাছে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র রয়েছে তারা একটা স্কোডা গাড়ি নিয়ে ওই চেকিং পয়েন্টের দিকে যাচ্ছে। এই খবর পাওয়ার সাথে সাথেই ওখানে থাকা 16 জন পুলিশ একটা ডাবল ব্যারিকেড তৈরি করে যাতে কোনোভাবে আতঙ্কবাদীরা এখান থেকে পালাতে না পারে। কিন্তু এই পুলিশদের কাছে অস্ত্র হিসাবে ছিল কিছু পিস্তল আর লাঠি আর সেই মান্ধাতার আমলের কিছু রাইফেল। অন্যদিকে আতঙ্কবাদীদের কাছে ছিল অটোমেটেড AK-47 রাইফেল আর গ্রেনেড। ওয়াকিটকিতে কল আসার ঠিক 10 মিনিট পর রাত 12:30 পুলিশের টিম মাত্র 50 মিটার দূরে একটা সিলভার কালারের স্কোডা গাড়ি দেখতে পায়। কিন্তু পুলিশের ব্যারিকেড দেখা মাত্রই গাড়িটা থেমে যায়। কিন্তু হেডলাইটের জোরালো আলোর কারণে পুলিশরা গাড়ির ভেতরে কিছু দেখতে পারছিলেন না। তখন পুলিশ অফিসাররা বলেন হেডলাইট বন্ধ করে গাড়ির বাইরে বেরিয়ে আসতে। কিন্তু এই আতঙ্কবাদীরা পুলিশের কথায় পাত্তা দেয় না, উল্টে তারা উইন্ড স্ক্রিনে ওয়াটার স্প্রে করে দেয় যাতে ভেতরে কিছু দেখা না যায়। এই সময় পুলিশ আরও 2-1 বার ওয়ার্নিং দেয়। তখনই গাড়িটা প্রচণ্ড স্পিডে পুলিশের দিকে এগিয়ে আসে আর সাথে সাথে ইউটার্ন মেরে পেছনের দিকে পালিয়ে যেতে শুরু করে। আর ঠিক এমন সময় এই গাড়িটা একটা ডিভাইডারে আটকে যায়। গাড়ি আটকে যেতেই গাড়ির ড্রাইভার সিটে থাকা টেররিস্ট পুলিশের দিকে লক্ষ্য করে এলোপাথারি ফায়ারিং শুরু করে। এবার উল্টো দিক থেকে পুলিশও এই গাড়িটাকে লক্ষ্য করে ফায়ারিং শুরু করে। এর ফলে ড্রাইভার সিটে যে ছিল সে মারা যায় আর তার পাশের সিটে যে আতঙ্কবাদী ছিল আজমাল কাসাব সে জখম হয়। আর ঠিক এই সময় কাসাব একটা ট্রিক্স করে, সে পুলিশদের কাছে স্যারেন্ডার করার ভান করে আর সে হাত উপরের দিকে তুলে বাইরে বেরিয়ে আসতে যায়। আর যখনই পুলিশ অফিসাররা সেই গাড়ির দরজা খোলে সাথে সাথে কাসাব তার জ্যাকেটের ভেতরে লুকিয়ে রাখা AK-47 বের করে ফায়ারিং করতে শুরু করে। তার টার্গেট ছিল অন্তত 5 থেকে 6 জন পুলিশ অফিসারকে মেরে ফেলা। কিন্তু এই সময় 53 বছর বয়সী তুকারাম, মুম্বাই পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, যিনি আগে আর্মিতে জব করতেন, তিনি এবার কাসাবের রাইফেলের ব্যারেলটাকে ধরে ফেলেন যাতে সে অন্য পুলিশদের গুলি করতে না পারে। এই সময় কাসাব তার রাইফেলের পুরো ম্যাগাজিনটাই খালি করে দেয় আর তুকারাম ওখানেই মারা যায়। এই সময় অন্যান্য পুলিশ অফিসাররাও কাসাবের উপর লাঠি চার্জ করতে থাকে। কয়েকজন পুলিশ অফিসার তাকে গুলি করতে যায় কিন্তু তাদেরকে সিনিয়র অফিসাররা আটকে দেয়, কারণ কাসাবকে তারা জীবিত ধরতে চাইছিল। এই 25 বছর বয়সী মোহাম্মদ আজমাল আমির কাসাবকে পুলিশ অ্যারেস্ট করে আর ড্রাইভার সিটে যে ছিল তার নাম ছিল আবু ইসমাইল। এদের দুজনকেই প্রথমে নাইর হসপিটালে নিয়ে যাওয়া হয় আর সেখানে কাসাব মরার ভান করে, কিন্তু ডাক্তার জানায় সে একদম স্বাভাবিক অবস্থায় বেঁচে রয়েছে আর তার শ্বাস প্রশ্বাসও ঠিকঠাকভাবে চলছে। আর বাকি যে আতঙ্কবাদী ছিল আবু ইসমাইল সে মারা গেছে। এবার প্রশ্ন হলো, এই টেররিস্টরা ভারতে কিভাবে এসেছিল, কিভাবে তারা এত সহজে মুম্বাইয়ের মতো একটা ইম্পর্টেন্ট সিটিতে অ্যাটাক করেছিল, তাদের ট্রেনিং কোথায় হয়েছিল, কারা তাদেরকে পাঠিয়েছিল, আর কেন আজমাল কাসাবের মতো টেররিস্টের পেছনে ভারত সরকার 30 কোটি টাকা খরচ করেছিল। কাসাবকে যখন ইন্টারোগেট করা হয় তখন জানা যায় সে লস্করে তাইবার মেম্বার, যেটা একটা টেররিস্ট অর্গানাইজেশন ছিল। এই সম্পূর্ণ অর্গানাইজেশনটাকে ইনডাইরেক্টলি ফান্ড এবং ডিরেক্ট করত পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সি ISI। লস্করে তৈবা অনেকদিন আগে থেকেই ভারতে অ্যাটাকের প্ল্যানিং শুরু করে দিয়েছিল আর এর জন্য তারা বেছে নিয়েছিল পাকিস্তানের প্রত্যন্ত গ্রামে থাকা পড়াশুনো না জানা অশিক্ষিত, গরিব এবং অবিবাহিত ছেলেদের। তো চলুন এবার দেখা যাক আজমাল কাসাব কিভাবে লস্করে তৈবার সাথে যুক্ত হয়েছিল।
মোহাম্মদ আজমাল আমির কাসাব পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের ওমকারা জেলার ফরিদকোটের বাসিন্দা। তার বাবা আমির কাসাব লাহোরে দই বড়া বিক্রির কাজ করত। কাসাবের মা ছিল নূর ইলাহি। কাসাব মাত্র ক্লাস 4 পর্যন্ত পড়েছিল, আর তারপর দারিদ্রতার কারণে সে পড়াশোনা ছেড়ে দেয়। একবার ঈদের সময় সে তার বাবার কাছে কিছু নতুন জামা কাপড় চেয়েছিল, আর দিতে না পারায় সে রাগে তার বাড়ি ছেড়ে চলে যায়। এই সময় সে লাহোরে থাকতে শুরু করে। প্রথমে সেখানে ক্যাটারিং এর ব্যবসা একজনের সাথে কাজ করতে শুরু করে, আর পরে ডাকাতির কাজের সাথে যুক্ত হয়। আর চুরি ডাকাতির মতো ক্রাইম করার সময় তার সাথে পরিচয় হয় জামাত উদ-দওয়ার কয়েকজন সদস্যর সাথে। এই জামাত উদ-দওয়া হলো লস্করে তৈবার একটা পলিটিক্যাল উইং, আর এরাই কাসাবকে লস্করে তৈবার সদস্য বানায়। তবে কাসাবকে যখন পুলিশ ইন্টারোগেট করছিল তখন কাসাব জানায় সে নিজে থেকে লস্করে তৈবায় জয়েন করেনি, বরং তার বাবা কিছু টাকার বিনিময়ে তাকে লস্করে তৈবার কাছে বিক্রি করে দিয়েছিল। অথচ আজমাল কাসাবের বাবাকে যখন এই ব্যাপারে মিডিয়া জিজ্ঞাসা করে সে এই ব্যাপারে অস্বীকার করে। তবে শুধুমাত্র কিন্তু কাসাব নয়, লস্করে তৈবা পাকিস্তানের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে কাসাবের মতো এইরকম ইয়ং 30 জন ছেলেকে জোগাড় করে, আর তারপর এই অ্যাটাকের জন্য এদেরকে ট্রেনিং দিতে শুরু করে। তাদেরকে ট্রেনিং এর জন্য 4টে স্টেপের মধ্যে দিয়ে যেতে হতো। প্রথম ফেজটার নাম দাওরায়ে সুফা। এটা ছিল একটা বেসিক ইন্ট্রোডাক্টরি ট্রেনিং, যেটা লস্করে তৈবার হেডকোয়ার্টার মুরিদকাতে করা হয়েছিল। এখানে তাদের সাথে দেখা করে লস্করে তৈবার হেড হাফিজ সাইদ এবং জাকিউর রহমান লখভি। এই সময় এদের মাইন্ডে বিভিন্ন ধরনের এক্সট্রিম রিলিজিয়াস আইডিওলজিকে পুশ করা হয়। এই ফেজে তাদেরকে ট্রেনিং দিত উস্তাদ ফাহাদুল্লাহ। এটাতে কোয়ালিফাইড হওয়ার পর তাদেরকে পরের ফেজে পাঠানো হতো, যেটার নাম ছিল দাওরায়ে আমা। আর এটাও ছিল একটা 21 দিনের ট্রেনিং, আর এটা করানো হচ্ছিল মুজাফফরাবাদে। এতে মূলত বন্দুক, রাইফেল এবং গ্রেনেডের ব্যবহার করা শেখানো হয়, এবং গেরিলা কায়দায় লুকিয়ে লুকিয়ে কি করে অ্যাটাক করা যায় সেগুলো শেখানো হয়। এই ট্রেনিংটা শেষ হওয়ার পর সমস্ত ট্রেনিদের 1 সপ্তাহের ছুটি দেওয়া হয়। আর এই ছুটিতেই কাসাব তার বাড়িতে এসেছিল এবং তার মাকে সে যে কাজ করছে তার ব্যাপারে জানিয়েছিল। এমনকি সে তার গ্রামের ছেলেদেরকে ক্যারাটেও শিখিয়েছিল। এই ছুটি কাটিয়ে আসার পর যে সমস্ত ছেলেরা সেকেন্ড ফেজে কোয়ালিফাই করেছিল তাদেরকে থার্ড ফেজের ট্রেনিং দেওয়া হয়, আর এই ট্রেনিংটা ছিল সবচেয়ে কঠিন। এই ট্রেনিংটার নাম ছিল দাওরায়ে খাসা। এই ট্রেনিং প্রায় 3 মাস ধরে চলেছিল এবং মানসেরা নামক একটা জায়গায় এটাকে কন্ডাক্ট করা হয়। এখানে তাদের অ্যাডভান্স ওয়েপেন ব্যবহার করা শেখানো হয়, সাথে ম্যাপ রিডিং এবং বিভিন্ন সার্ভাইভাল টেকনিকও শেখানো হয়। তাদেরকে বেশ কিছু কঠিন ট্রেনিং দেওয়া হতো, যেমন 50 থেকে 60 ঘন্টা না খেয়ে পাহাড়ে চড়া, কন্টিনিউয়াসলি গুলি চালানো, ইভেন 2-3 দিন না ঘুমিয়ে থাকা। এই ফেজে এসে বেশিরভাগ ছেলেই এলিমিনেট হয়ে যায়, আর এখানে ট্রেনিদের সংখ্যা হয়ে দাঁড়ায় 30 থেকে 15। এই রাউন্ডে যারা কোয়ালিফাইড হতো তাদেরকে একেবারে শেষ একটা ট্রেনিং দেওয়া হতো, আর এই ট্রেনিংটার নাম ছিল দাওরায়ে রিবাত, আর এটা প্রায় 30 দিন ধরে চলে। লস্করে তৈবা অর্গানাইজেশনের কম্পিউটার ডিপার্টমেন্টের হেড ছিল জারার শাহ। এই জারার ডেভিড হেডলির ভারত থেকে গ্যাদার করা বিভিন্ন ইনফরমেশনকে একজোট করে একটা ভিডিও তৈরি করে, আর এই রাউন্ডে টেররিস্টদের সমস্ত ভিডিও দেখিয়ে তাদের টার্গেটটাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হতো। টার্গেটের ব্লু প্রিন্ট, ম্যাপ এগুলো পড়ানো তাদেরকে শেখানো হতো। ইভেন এনক্রিপ্টেড মেসেজ পাঠানো, কোড রিডিং এগুলো তাদেরকে শেখানো হয়। সাথে জিপিএস ট্র্যাকিং, স্যাটেলাইট ফোন ব্যবহারও শেখানো হয়। আর এই রাউন্ডে শেষে টেররিস্টদের সংখ্যা গিয়ে দাঁড়ায় 10 জন, যারা ছিল আজমাল কাসাব, ইসমাইল খান, বাবার ইমরান, নাসির, শোয়েব, নাজির, হাফিজ আরশাদ, জাভেদ, আব্দুর রহমান, ফাহাদুল্লাহ। এই ট্রেনিংয়ে পাশ করা 10 জনকে ট্রেনে করে আজিজাবাদে নিয়ে যাওয়া হয়। এখানে তাদের 2 দিন রাখা হয়, আর এটা ছিল একটা সিসাইড এরিয়া। এই 2 দিন এদেরকে সমুদ্রের নৌকা চালানো, মাছ ধরা, সাঁতার কাটা এবং অন্যান্য সার্ভাইভাল ট্রিক শেখানো হয়। আর এদের সবার মধ্যে যে বেশি এক্সপিরিয়েন্সড হয়ে গিয়েছিল আবু ইসমাইল, তাকে এই 10 জন টেররিস্টের লিডার করা হয়। তবে এই টেররিস্টরা এতদিন একসাথে থাকার পরেও একে অপরের নাম আর অ্যাটাক রিলেটেড ব্যাপার ছাড়া কেউ কারোর বিষয়ে কিছুই জানতো না। ইভেন এই পুরো ট্রেনিং চলাকালীন কেউ কারোর ব্যাপারে ব্যক্তিগত আলোচনা করতো না। তাদের টিভি দেখা বারণ ছিল, নিউজ পেপার পড়া বারণ ছিল, আর তাদেরকে শুধুমাত্র এক্সট্রিমিস্ট আইডিওলজির প্রোপাগান্ডার ভিডিও দেখিয়ে ব্রেন ওয়াশ করা হতো। চলুন এবার দেখে নিই যে এই অ্যাটাকের জন্য এই টেররিস্টরা কেন মুম্বাইকে বেছে নিয়েছিল। মুম্বাই হচ্ছে ভারতের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, ফলে এটা ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শহর। আর এখানে যদি কোনো হামলা করা যায় তাহলে এটা একটা গ্লোবাল কভারেজ পাবে। দ্বিতীয় কারণটা হলো মুম্বাই একটা ওভার পপুলেটেড সিটি। এই সিটিতে প্রচুর পরিমাণে ট্যুরিস্টরা দেশ বিদেশ থেকে আসে, ফলে এখানে অ্যাটাক করা গেলে সারা দেশের মধ্যে একটা প্যানিক তৈরি হবে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, পাকিস্তানের একটা টেররিস্ট ক্যাম্পে বসে কিভাবে এই টেররিস্টরা মুম্বাইয়ের বিষয়ে এত ইনফরমেশন পেল? কোন হোটেলে কখন অ্যাটাক করতে হবে, কোন রাস্তা দিয়ে যেতে হবে, কোন ফ্লোরে হামলা হবে, এত খুঁটিনাটি ইনফরমেশন তো পুলিশের কাছেও থাকে না। তাহলে প্রশ্ন হচ্ছে এই ইনফরমেশনগুলো টেররিস্টরা কি করে পেয়েছিল? তো এখানেই টেররিস্টদেরকে হেল্প করে একজন আমেরিকান, যার জন্ম হয়েছিল পাকিস্তানে।
এই বিষয়ে ডিটেলসে বলার আগে চলুন দেখে নেই পাকিস্তান থেকে এই টেররিস্টরা ঠিক কিভাবে ভারতে এসেছিল আর এই ভয়ানক অ্যাটাকে কি হয়েছিল। 22 নভেম্বর 2008 মানে হামলার ঠিক 4 দিন আগে সন্ধ্যে 7:30টায় হাফিজ সাঈদ এবং জাকিউর লখভি ওই 10 জন টেররিস্টকে জড়িয়ে ধরে আর তাদেরকে হামলার বিষয়ে সবকিছু বুঝিয়ে দেয়। এবার তারা একটা পাকিস্তানি কার্গো ভেসেল আল ফাউজে করে করাচি বন্দর থেকে আরব সাগরে জার্নি শুরু করে। প্রথমে তারা এই ভেসেলে করে 40 মিনিট যাওয়ার পর আল হুসেনি নামে একটা বড় জাহাজে যায়। এখানে তাদের জাহাজের ক্যাপ্টেন ছিল ভাওয়ালপুরের শাহিদ গাফুর। আল হুসেনি জাহাজে আসার পর এই টেররিস্টদেরকে সমস্ত অস্ত্রশস্ত্র এবং ইকুইপমেন্ট দেওয়া হয়। এদের প্রত্যেকটা গ্রুপে AK-47 রাইফেল, পিস্তল, 8 থেকে 10টা হ্যান্ড গ্রেনেড, 8 পিস করে AK-47 এর ম্যাগাজিন, 2টো করে পিস্তল ম্যাগাজিন, 2 কেজি ড্রাই ফ্রুট, 3টে 9 ভোল্টের ডিউরেসেল ব্যাটারি। এছাড়া এদের প্রত্যেককে দেওয়া হয় ভারতীয় 5 থেকে 6,000 টাকা। সাথে এদের সবার কাছে ছিল একটা করে নোকিয়া ফোন, হেডফোন, জলের বোতল, 8 কেজি RDX আর এই সম্পূর্ণ গ্রুপের জন্য একটা স্যাটেলাইট ফোন। এই সমস্ত অস্ত্রশস্ত্র এবং ইকুইপমেন্ট ছাড়াও তাদেরকে দেওয়া হয় একটা রাবারাইজড ইনফ্লেটেড ডিঙি। ওই আল হোসেনি জাহাজে তারা পুরো একটা দিন কাটায়। পরের দিন মানে 23 নভেম্বর বিকাল 3টা নাগাদ MV কুবের নামে একটা ইন্ডিয়ান ফিশিং ট্রলারকে তারা দেখতে পায়। আর ওই টেররিস্ট গ্রুপটা তাদের জাহাজের ইঞ্জিনের বেল্ট ছিঁড়ে গেছে বলে হেল্প চায়, আর হেল্প নেওয়ার নাম করে তারা ওই ট্রলারটাকে হাইজ্যাক করে নেয়। এবার এই ট্রলারেরও একটা স্টোরি রয়েছে। ওই ফিশিং ট্রলারটা গুজরাতের পোর বন্দরের বাসিন্দা বিনোদ মাসানির নামে রেজিস্টার্ড ছিল। হাইজ্যাক করার সময় ওই ট্রলারে 5 জন ভারতীয় ছিল। টেররিস্টরা ট্রলারে উঠেই 4 জনকে মেরে ফেলে। শুধুমাত্র ট্রলারের ক্যাপ্টেন অমর সিং সোলাঙ্কি বেঁচে ছিল। এই অমর সিং সোলাঙ্কি 6 মাস আগে ভুলবশত পাকিস্তানের বর্ডারে মাছ ধরতে গিয়ে ঢুকে পড়েছিল, আর সে সময় পাকিস্তানি নেভি তাকে অ্যারেস্ট করে। আর তখন টানা 6 মাস সে পাকিস্তানের জেলে বন্দী ছিল। পরবর্তীকালে যখন এই অ্যাটাকের উপরে ইনভেস্টিগেশন করা হচ্ছিল তখন অনেকেই ধারণা করে যে হয়তোবা পাকিস্তানের ISI অমর সিং সোলাঙ্কির কাছ থেকে ওই ট্রলারের ব্যাপারে খোঁজ খবর নিয়ে রেখেছিল, সেটা কখন যায় কখন আসে এই সমস্ত ব্যাপারে। তো এই ট্রলারের 4 জনকে মেরে ওই ট্রলারটাকে হাইজ্যাক করে ওই টেররিস্টরা এবার মুম্বাইয়ের দিকে যাত্রা শুরু করে। আর এই সমস্ত কিছু করার সময় তারা ব্যাক টু ব্যাক স্যাটেলাইট ফোনের মাধ্যমে পাকিস্তানের সাথে যোগাযোগ করছিল। মুম্বাই পৌঁছানোর 5 নটিক্যাল মাইল আগেই এই টেররিস্টদের ফোনের মাধ্যমে ইনস্ট্রাকশন দেওয়া হয় তারা যেন ট্রলারের ড্রাইভার অমর সিংকে মেরে ফেলে। সেই ইনস্ট্রাকশন মতো তারা অমর সিংকে মেরে ফেলে আর ট্রলারের ইঞ্জিনের পেছনে তার বডিটাকে রেখে দেয়। এবার তাদের কাছে যে রাবারাইজড ইনফ্লেটেড ডিঙি ছিল তারা সেটাকে ফুলিয়ে ডিঙি করে মুম্বাইয়ের দিকে এগোতে থাকে। এদিন মানে 26 নভেম্বর রাত 8:30 থেকে 9টার মধ্যে তারা সাউথ মুম্বাইয়ের বদওয়ার পার্কে এসে পৌঁছায়। এই যে সি রুটের মাধ্যমে টেররিস্টরা পাকিস্তান থেকে মুম্বাইতে এসেছিল, 1993 সালে মুম্বাই বম্ব ব্লাস্টের সময় পাকিস্তান থেকে মুম্বাইতে বিস্ফোরক পদার্থ আনা হয়েছিল। এরপর থেকে এই অঞ্চলটাকে হাই সিকিউরিটি জোনের মধ্যে রাখা হয়েছিল। সবসময় এখানে GPS ট্র্যাকিং এবং হেলিকপ্টারের মাধ্যমে নজরদারিও করা হতো। কিন্তু 2006 সালের পর থেকেই এখানে সিকিউরিটিতে কমতি আসতে শুরু করে এবং একটা সময় এখান থেকে সিকিউরিটি সরিয়ে ফেলা হয়। আর এই অ্যাটাক হওয়ার একদিন আগে মানে 25 নভেম্বর US এর ইন্টেলিজেন্স এজেন্সি ভারতকে আল হোসেনি জাহাজের গতিবিধি নিয়ে সতর্ক করেছিল। তাছাড়া তৎকালীন যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন MK নারায়ণন, তিনিও ইন্ডিয়ান নেভির অ্যাডমিরাল সুরেশ মেহতাকে একটা বড়সড় অ্যাটাকের ব্যাপারে ওয়ার্নিং দিয়েছিলেন। কিন্তু দুটো ক্ষেত্রেই ইন্ডিয়ান এজেন্সি ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়নি। তবে এখানে মুম্বাই পুলিশেরও একটা বড় ভুল ছিল। বলতে পারেন এই টেররিস্টরা মুম্বাইতে পৌঁছানোর সাথে সাথেই পুলিশের কাছে তার ইনফরমেশন পৌঁছে গিয়েছিল। এই টেররিস্টরা মুম্বাইয়ের যে জায়গায় বোট থেকে নেমেছিল বদওয়ার পার্ক, এই জায়গাটাকেও তারা প্ল্যানিং করেই বেছে নিয়েছিল। এটা একটা জেলেদের কলোনি। এখানে সবসময় বোট আসা যাওয়া করত, ফলে এখানে বোট থেকে নামলে কেউ তেমন গুরুত্ব দিত না, আর এখানে পেট্রোলিংও হতো না। এছাড়া এই বদওয়ার পার্ক থেকে মুম্বাইয়ের টপ লোকেশনগুলো একদম কাছেই ছিল, ফলে খুব সহজেই কোনো ধরনের নাকা চেকিং এড়িয়ে ট্যাক্সি করে বা পায়ে হেঁটে সেই টপ লোকেশনগুলোতে পৌঁছানো যেত। তবে সেদিন যখন এই টেররিস্টরা বোট থেকে নেমেছিল তখন একজন স্থানীয় বাসিন্দা ভারত তোমার তাদেরকে অন্ধকারের মধ্যে দেখতে পায়। এবার এতজন অল্প বয়সীকে বোট থেকে মানে একটা ডিঙি করে নামতে দেখে তার সন্দেহ হয়। তিনি যখন তাদেরকে জিজ্ঞাসা করেন যে তারা কারা, তারা ঠিকঠাকভাবে উত্তর দিতে পারছিল না। তখন এদের মধ্যে দিয়ে একজন বলে যে তারা স্টুডেন্ট। ভারত তোমা তাদেরকে আরো বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। এই সময় আবু ইসমাইল মানে ওই টেররিস্টদের মধ্যে যে লিডার ছিল সে এগিয়ে আসে আর ভারত তোমারের দিকে চিৎকার করে ওখান থেকে চলে যেতে বলে। এমন অদ্ভুত ব্যবহারে ভারত তোমারের আরো বেশি সন্দেহ হয়। সে লোকাল পুলিশকে এই ব্যাপারে জানায়, কিন্তু পুলিশ সে সময় ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়নি। আর এই একের পর এক সিকিউরিটি নেগলিজেন্সের ফল যা হতে চলেছিল তা আজও ভারতবাসীদের মনে দাগ কেটে দেয়। তবে ওই সময় বোট থেকে 8 জন নেমে গেলেও 2 জন বোটের ভিতরে রয়ে যায়। যে 2 জন বোটে বসেছিল তারা হলো ফাহাদুল্লাহ এবং আব্দুল রহমান। তারা ঠিক করেছিল তারা ওবেরয় ট্রাইডেন্ট হোটেলে অ্যাটাক করবে।
আর এই হোটেলটা নারিম্যান পয়েন্টে ছিল, তাই ট্যাক্সিতে না গিয়ে বোটে করে যাওয়াটা তাদের জন্য সুবিধাজনক ছিল। আর বাকি 8 জন এবার দুজন দুজন করে নিজেদের একটা গ্রুপ তৈরি করে। ঠিক হয় আবু ইসমাইল এবং আজমাল কাসাব মুম্বাইয়ে ছত্রপতি শিবাজি স্টেশনে যাবে, শোয়েব এবং নাজির যাবে লিওপোল্ড ক্যাফেতে, জাভেদ এবং হাফিজ যাবে তাজ হোটেলে, ইমরান বাবার এবং নাসির যাবে নারিমান হাউসে, অন্যদিকে ফাহাদুল্লাহ এবং আবদুল্লাহ রহমান যাবে ওবেরয় হোটেলে। এরপর এরা প্রত্যেকে নিজেদের টার্গেটের জন্য বেরিয়ে পড়ে। আর এদের টার্গেট ছিল এরা সবাই একসাথে মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় অ্যাটাক করবে, যাতে তারা পুলিশ পার্সোনালদের কনফিউজ করতে পারে। এই সময় ইসমাইল এবং কাসাব সিএসটি স্টেশনে যাওয়ার জন্য একটা ট্যাক্সি ধরে। এই ট্যাক্সির ড্রাইভারের পাশের সিটে বসেছিল ইসমাইল, আর পেছনের সিটে বসেছিল কাসাব। ইসমাইল ওই ট্যাক্সি ড্রাইভার আব্দুল রহিম শেখের সাথে বিভিন্ন কথা বলতে থাকে আর তাকে কথার জালে ভুলিয়ে রাখে। এই ফাঁকে কাসাব পিছনের সিটে বসে তার ব্যাগ থেকে একটা 8 কেজির RDX ভরা বোম বের করে। এবার সেই বমের ভেতরে একটা 9 ভোল্টের ডিউরাসেল ব্যাটারি ফিট করে আর টাইমার সেট করে দেয় 1 ঘন্টা 15 মিনিটে। কিছু সময়ের মধ্যেই ইসমাইল এবং কাসাব সিএসটি স্টেশনে নেমে যায়, আর ওই ট্যাক্সিটা ওদের নামিয়ে সামনের দিকে চলতে থাকে। আর ওই ট্যাক্সিটা যখন ভিলে পার্লের সিটি সোয়ান ক্লাবের সামনে এসে পৌঁছায়, ঠিক তখনই ওই ট্যাক্সির ভেতরে থাকা বমটা ব্লাস্ট করে। মুহূর্তের মধ্যে ওই ট্যাক্সি ড্রাইভার আব্দুল এবং ট্যাক্সিতে থাকা প্যাসেঞ্জার লক্ষ্মী নারায়ণ গোয়েলের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আর ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন, এই লক্ষ্মী গোয়েল একজন সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, আর ওই দিন তার ট্যাক্সিতে ওঠার কোনো কথাই ছিল না, কিন্তু সেদিন তার ট্রেন ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য তিনি ট্যাক্সিতে উঠেছিলেন। এদিকে ইসমাইল এবং কাসাব রাত্রি 9:30 নাগাদ ছত্রপতি শিবাজি মহারাজা স্টেশনে এসে পৌঁছায়। প্রতিদিন এই স্টেশনে প্রায় 35 লক্ষ প্যাসেঞ্জার যাতায়াত করে, কিন্তু ওই দিন স্টেশনে খুব বেশি ভিড় ছিল না। এবার এই দুজন ওয়াশরুমে গিয়ে তাদের ব্যাগ থেকে বন্দুক এবং গ্রেনেড বের করে, আর বাইরে এসে প্রথমে তারা ভিড়ের মধ্যে একটা গ্রেনেড ছুঁড়ে মারে। ব্লাস্টের ফলে মুহূর্তের মধ্যেই গোটা স্টেশন কেঁপে ওঠে। লোকজন যখন জীবন বাঁচাতে ছোটাছুটি শুরু করেছিল, তখন ইসমাইল এবং কাসাব লোকজনের উপর এলোপাথারি গুলি চালাতে থাকে। বাবলু কুমার দীপক নামে একজন রেল কর্মচারী পরবর্তীকালে মিডিয়াকে জানায়, কাসাব প্যাসেঞ্জারদের উপর গুলি করার সময় এমনভাবে হাসছিল, দেখে মনে হচ্ছিল সে কোনো কলেজ স্টুডেন্ট যে একটা ভিডিও গেম খেলছে। এই সময় কাসাবদের সঙ্গে পুলিশেরও গোলাগুলি বাঁধে, কিন্তু কাসাবদের কাছে পুরো ইনফরমেশন ছিল পুলিশদের ওয়েপেন তাদের কাছে টিকতে পারবে না, তাই তারা এবার এলোপাথারি গুলি চালাতে থাকে এবং গ্রেনেড ছুড়তে থাকে। ঠিক এই সময় সেবাস্টিয়ান ডিসুজা নামে একজন ফটোগ্রাফার কাসাব এবং ইসমাইলের এই ছবিটা তুলে মিডিয়াকে দিয়েছিল, যা পরবর্তীকালে কাসাবের কেস চলাকালীন তার বিরুদ্ধে একটা প্রমাণের কাজ করেছিল। ইভেন সুপ্রিম কোর্ট এই ফটোগ্রাফারের প্রশংসা করেছিল। রাত 9:30 থেকে 10:45 পর্যন্ত কাসাবরা স্টেশনের ভেতরে ছিল এবং মাত্র 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে তারা এত পরিমাণ গুলি চালিয়েছিল যে তাদের ম্যাগাজিনে মাত্র 13টা গুলি বাকি ছিল। তাদের কাছে থাকা 6টা AK-47 এর ম্যাগাজিন পুরো খালি হয়ে গেছিল। এই সময় ওই স্টেশনের বিষ্ণু দত্তারাম জিন্দে, যিনি একজন রেলওয়ে অ্যানাউন্সার ছিলেন, তিনি নিজের জীবনের তোয়াক্কা না করে টানা 25 মিনিট ধরে হিন্দি এবং মারাঠি ভাষায় মাইকে অ্যানাউন্সমেন্ট করে সমস্ত প্যাসেঞ্জারদেরকে সাবধান করে দিচ্ছিলেন, যাতে কোনো প্যাসেঞ্জার এই স্টেশনের দিকে না আসে এবং যারা আছে তারা যেন সেফলি নিজেদের জীবন বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যায়। বিষ্ণু দত্ত পরবর্তীকালে বলেছিলেন, কাসাবের মধ্যে গুলি চালানোর সময় এতটাই রাগ এবং হিংসা ছিল যে সে যখন স্টেশনে আর কোনো প্যাসেঞ্জারকে দেখতে পায়নি, তখন সে সামনে থাকা একটা কুকুরকেও গুলি করে দিয়েছিল। এদিকে মুম্বাই স্টেশনে যখন হামলা হচ্ছিল, ঠিক সেই সময় সেকেন্ড গ্রুপ শোয়েব এবং নাজির একটা ট্যাক্সি ধরে লিওপোল্ড ক্যাফের দিকে যায়, আর এই ট্যাক্সির ভেতরেও একটা 8 কেজি RDX বোমায় টাইমার অন করে ড্রাইভারের সিটের নিচে রেখে দেয়। আর লিওপোল্ড ক্যাফে আসতেই এরা দুজনেই সেখানে নেমে যায়। কিছু দূর যেতেই সেই ট্যাক্সিটাও ব্লাস্ট করে। ওই সময় ড্রাইভার সহ আরো 2 জন মহিলা জারিনা এবং রিমা মোহাম্মদ সাথে সাথে মারা যান। সাথে ওই গাড়ির আশেপাশে থাকা আরো 19 জন ইনজিওর হন। রাত প্রায় 9:30 নাগাদ শোয়েব এবং নাজির লিওপোল্ড ক্যাফেতে ঢুকেছিল। এই ক্যাফেটা এমন একটা জায়গায় ছিল যেখানে মূলত ফরেনার্সরা আসতো। ক্যাফেতে ঢোকার সাথে সাথেই তারা ক্যাফের ভেতরে এলোপাথারি গুলি চালাতে শুরু করে আর বেশ কয়েকটা গ্রেনেড ছোড়ে। এই ঘটনায় ওখানে প্রায় 11 জন মারা যায় আর 28 জন জখম হয়। এই ক্যাফেতে তাণ্ডব চালিয়ে এই 2 জন টেরোরিস্ট এবার তাজ হোটেলের দিকে যাত্রা শুরু করে। এই ক্যাফে থেকে তাজ হোটেলের দূরত্ব ছিল 5 মিনিটের হাঁটা পথ, আর রাস্তায় যাওয়ার পথেও এরা একটা রেস্টুরেন্টে একটা 10 কেজির RDX বম সেট করে দিয়েছিল। তবে ভাগ্য ভালো একজন স্থানীয় সেটা দেখে ফেলে আর পরে বম স্কোয়াড এসে সেই বোমাটাকে ডিফিউজ করে দেয়। একদিকে লিওপোল্ড ক্যাফেতে হামলা হচ্ছিল, আরেকদিকে মুম্বাই স্টেশনে গোলাগুলি চলছিল। আর ঠিক এই সময়ের মধ্যেই জাভেদ আর হাফিজ ট্যাক্সি করে পৌঁছে যায় তাজ হোটেলে। তারা হোটেলে ঢোকার আগে যে চকি ছিল
সেখানে 8 থেকে 10 কেজির একটা RDX ভরা বম সেট করেছিল। আর এরপর তারা তাজ হোটেলের মেইন গেট দিয়ে ভেতরে ঢোকে, আর রিসেপশনে ঢুকেই সাথে সাথে শুরু হয় এলোপাথারি গুলি চালানো। তাজ হোটেল এমনিতে একটা 5 স্টার হোটেল ছিল, আর ভীষণ ফেমাস হওয়ায় প্রচুর পরিমাণে ভিআইপিরা এখানে আসতেন, আর তাদের মধ্যে একজন হলেন গৌতম আদানি। যে সময় টেররিস্টরা জাস্ট রিসেপশনের ভিতর ঢুকেছিল, ঠিক সেই সময় গৌতম আদানি দুবাই পোর্টের সিইও মোহাম্মদ শরাফের সাথে ডিনার করছিলেন। তিনি বিল পেমেন্ট করে হোটেলের লবির দিকে যাচ্ছিলেন। এমন সময় তার স্টাফরা এসে জানায় যে তাদের আরো এক রাউন্ডের মিটিং হবে, তাই ওনাকে থাকতে হবে। এরপর গৌতম আদানি এক কাপ কফি নিয়ে সেই মিটিং এর দিকে যেতে থাকেন, আর ঠিক তখনই আদানির সিকিউরিটির কাছে হামলার বিষয়ে ইনফরমেশন চলে আসে, আর সাথে সাথে আদানিকে ব্যাকডোর থেকে কিচেনে নিয়ে যাওয়া হয়, আর ওখান থেকে তারা চলে যান স্টাফ টয়লেটে। এই স্টাফ টয়লেটে তারা পরের দিন সকাল পর্যন্ত লুকিয়েছিলেন, আর পরের দিন সকালে তাদের সবাইকে রেস্কিউ করা হয়। তবে গৌতম আদানি ছাড়াও ওই হোটেলে অনেক বিজনেসম্যানরাও ছিলেন, আর এই টেররিস্টদের টার্গেট ছিল কিছু ভিআইপিদের হোস্টেস বানিয়ে তারা ভারত সরকারের সাথে নেগোসিয়েশন করবে। তো এতক্ষণ ধরে তাজ হোটেলে জাভেদ আর হাফিজ অ্যাটাক করছিল, আর কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছায় নাজির আর শোয়েব। তবে এরা সামনের গেট দিয়ে না ঢুকে, মানে তাজ হোটেলের পুল সাইড এলাকাতে থাকা লাপার ডোর থেকে গুলি করতে করতে ভেতরে ঢুকেছিল। আর ঠিক এই মুহূর্তে তাজ হোটেলে 4 জন টেররিস্ট ছিল। এরা গোটা হোটেল জুড়ে ইচ্ছে মতো যাকে যেভাবে পারছিল মেরে ফেলছিল। অন্যদিকে 4 নম্বর গ্রুপ, যেখানে ছিল ফাহাদুল্লাহ এবং আব্দুল রহমান, তারা বোটে করে ওবেরয় হোটেলের কাছে এসে পৌঁছায়। আর হোটেলে ঢোকার আগে তারা ওই হোটেলের এন্ট্রান্সেও একটা বম সেট করে রাখে, যেটা কিছুক্ষণ পরেই ব্লাস্ট করে। এই দুজন এবার ওবেরয় হোটেলের লবিতে ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। এবার তারা সেখান থেকে হোটেলের রেস্টুরেন্টের দিকে যায়, যেখানে সেই সময় প্রায় 50 থেকে 60 জন বসে ডিনার করছিল। তবে গুলির আওয়াজ শুনতে পেয়ে রেস্টুরেন্টের কর্মচারীরা রেস্টুরেন্টের গেট লক করে দেয়, আর টেররিস্টরা আসার আগেই কাস্টমাররা পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। তবে টেররিস্টরা ওই রেস্টুরেন্টের দুজন কর্মচারী জর্ডান এবং প্রদীপকে ধরে ফেলে। তারা জর্ডানকে গান পয়েন্টে রেখে ইনস্ট্রাকশন দেয় ওই রেস্টুরেন্টে থাকা অ্যালকোহল দিয়ে ওখানকার পর্দাগুলোতে আগুন লাগিয়ে দিতে। জর্ডান প্রথমে পর্দাগুলোতে অ্যালকোহল ছিটিয়ে দেয়, কিন্তু যখন আগুন জ্বালানোর সময় আসে সে ভয়ে প্রচন্ড কাঁপছিল, আর ঠিক সেই সময় ফাহাদুল্লাহ তার উপর গুলি করে দেয়। এরপর তারা প্রদীপকেও ঠিক একই কাজ করতে বলে, আর প্রদীপও তাদের কথা মতো সমস্ত কাজ করে। এই সময় টেররিস্টরা প্রদীপকে জিজ্ঞাসা করে এই হোটেলের ভিআইপি সেকশনটা কোন দিকে রয়েছে, আর প্রদীপ এই সময় তার প্রেজেন্স অফ মাইন্ডকে ব্যবহার করে। সে বলে এই ভিআইপি সেকশন টপ ফ্লোরে রয়েছে, আর সেখানে লিফটে করে যেতে হবে। কিন্তু টেররিস্টরা যখন তাকে নিয়ে সেই লিফটে উঠতে যায়, প্রদীপ আগেই লিফটের ভিতরে ঢুকে সুইচ টিপে দেয়, আর লিফটের দরজা বন্ধ হয়ে যায়। এতে ফাহাদুল্লাহ আর আব্দুল বাইরেই থেকে যায়। তারা এবার রেগে গিয়ে লিফটের বন্ধ দরজার উপরেই গুলি করতে থাকে। এবার তারা যাকেই সামনে পাচ্ছিল তার উপরেই গুলি করছিল, আর এই হোটেলেও তারা প্রায় 32 জনকে মেরে ফেলে। এবার 5 নম্বর যে গ্রুপটা ছিল ইমরান আর নাজির, তারা পায়ে হেঁটেই বাদওয়ার পার্ক থেকে নারিমান হাউসের দিকে যাচ্ছিল। এই নারিমান হাউস ছিল একটা জিউস সেন্টার। এটা 2 বছর আগে একটা ইহুদি অর্গানাইজেশন কিনে নিয়েছিল। তো এই 5 তলা বিল্ডিং এ প্রচুর জিউসরা, মানে যারা ভারতে থাকতো বা ঘুরতে আসতো, তারা আসা যাওয়া করতো, আর মাঝে মাঝে এখানে তারা প্রেয়ারও করতো। এই টেররিস্টরা ঠিক করেছিল তারা এখানে থাকা ইহুদিদের হস্টেজ বানিয়ে ইসরায়েলকে চাপে ফেলবে আর নিজেদের দাবি পূরণ করাবে। এই নারিমান হাউসের যে মেইন প্রিস্ট ছিলেন গ্যাব্রিয়েল হালসবার্গ, তিনি তার স্ত্রী রিফকা এবং তাদের ছেলে মোজের সাথে এখানে থাকতেন। আর রিফকা এই সময় প্রেগনেন্ট ছিলেন। আতঙ্কবাদীরা প্রথমে এদের সবাইকে বন্দী করে আর ইসরায়েল সরকারের সাথে ডিল করতে চায়, কিন্তু যখন ইসরায়েল গভর্নমেন্ট তাদের এই ডিলকে রিজেক্ট করে দেয়, তাদের সাথে কোনো রকম কথাবার্তা বলতে চায় না, তখন টেররিস্টরা ওই প্রেগনেন্ট মহিলা রিফকা সহ 11 জনকেই মেরে ফেলে। এবার শুরুতে যে গ্রুপটা মুম্বাই স্টেশনে অ্যাটাক করেছিল, তারা স্টেশনে প্রায় 58 জনকে নৃশংসভাবে মেরে ফেলেছিল। কিন্তু যখন এই গ্রুপটা দেখে স্টেশনে আর লোকজন নেই, এবার তারা বেরিয়ে পড়ে তাদের নেক্সট টার্গেট মালাবার হিলের দিকে। আর এই মালাবার হিলও ছিল একটা ফেমাস টুরিস্ট ডেস্টিনেশন। তারা স্টেশন থেকে একটা ওভারব্রিজ পার করে মালাবার হিলের দিকে যাওয়ার জন্য গাড়ি খুঁজতে থাকে, কিন্তু রাত বেশি হয়ে যাওয়ায় কোনো ট্যাক্সি সেই রাস্তায় ছিল না। এই সময় তারা একটা প্রাইভেট গাড়ির লক ভাঙার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। আর ঠিক এই সময় পুলিশ ইন্সপেক্টর শশাঙ্ক সিন্ধে তার টিম নিয়ে কাসাবের উপর এলোপাথারি গুলি চালাতে থাকে। রাস্তার মধ্যেই পুলিশ এবং টেররিস্টদের মধ্যে সংঘর্ষ বাধে। তারাও এবার এলোপাথারি গুলি চালায় এবং হ্যান্ড গ্রেনেড ছুটতে থাকে। এই সময় টেররিস্টরা পেছনে সরে একটা গলির ভেতর ঢুকে পড়ে, আর এখানে তারা একটা বিল্ডিং দেখতে পায়, আর ওই বিল্ডিং এর এন্ট্রান্সে তারা ঢুকে যায়। একটু পরে তাদের নজর যায় সেই বিল্ডিং এর সাইনবোর্ডের দিকে, আর এটা ছিল একটা হসপিটাল। হসপিটাল মানেই ছিল ল্যাক অফ সিকিউরিটি আর প্রচুর পরিমাণে অসহায় মানুষ। টেররিস্টরা এবার কামা হসপিটালের ভেতরে যায় এই অসহায় মানুষদেরকে মারার জন্য। তারা প্রথমে এন্ট্রান্সে থাকা 2জন সিকিউরিটি গার্ড বাবান বালু এবং ভানু নারকারকে মেরে হসপিটালের ভেতরে ঢোকে। আর ঠিক ওই সময় হসপিটালে প্রায় 150 জনেরও বেশি পেশেন্ট ছিল।
তবে এতক্ষণ ধরে যে পুলিশের সাথে তাদের গোলাগুলি হচ্ছিল এবং সিকিউরিটি গার্ডদের বিনা কারণে তারা মেরে ফেলেছে, এটা দেখতে পেয়ে হসপিটালের কর্মীরা বুঝে যায় এদের টার্গেট কি। তারা বুদ্ধি করে হসপিটালের সমস্ত লাইট অফ করে দেয় এবং গেটে তালা লাগিয়ে দেয়। আর তারা বেশিরভাগ পেশেন্টকে নিয়ে চলে যায় ওয়াশরুমের ভেতরে, আর তারা সেই দরজা লক করে দেয়। এবার যেহেতু এই কামা হসপিটাল কাসাবদের প্ল্যানের মধ্যে ছিল না, তাই কামা হসপিটালের কোন ফ্লোরে কি আছে এই ব্যাপারে তাদের কোনো ধারণাই ছিল না। তারা কোনো রকমে একের পর এক ফ্লোরে উঠতে থাকে আর ভেতরে ঢোকার চেষ্টা করে। এবার যেহেতু হসপিটালের লোকজন আগে থেকেই অ্যালার্ট হয়ে গিয়েছিল, তাই তারা কাউকে খুঁজে পায় না। আর ঠিক ওই সময় পেশেন্টদের সুরক্ষার জন্য 7 জন পুলিশ অফিসার ওই হসপিটালে এসে পৌঁছান, আর কাসাবদের সাথে আবারও তাদের একটা সংঘর্ষ হয়। এই ঘটনায় পুলিশ অফিসাররা ইনজিওর্ড হন। এবার কাসাবরা ওই হসপিটাল থেকে বেরিয়ে মালাবার হিলে যাওয়ার জন্য গাড়ি খুঁজতে থাকে। আর কোনো কিছু না পেয়ে তারা বদরুদ্দিন লেন থেকে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোতে থাকে। এমন সময় তারা একটা পুলিশের গাড়ি দেখতে পায়, যেটা ওই দিকেই আসছিল। প্রথমে দুজন ওই পুলিশের গাড়িটাকে দেখতে পেয়ে লুকিয়ে পড়ে, আর যখনই গাড়িটা তাদের সামনের দিকে আসে, তারা গাড়িটার উপরে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। এই গাড়িতে ছিল মুম্বাইয়ের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের চিফ হেমন্ত কারকারে, আর গাড়ি চালাচ্ছিলেন সিনিয়র পুলিশ অফিসার বিজয় সালাস্কার, আর তার পাশের সিটে ছিল সিনিয়র অফিসার অশোক কামতে। হেমন্ত কারকারে ছিলেন গাড়ির সেকেন্ড রোতে, আর ব্যাক রোতে ছিলেন হেড কনস্টেবল অরুণ যাদব সহ আরো 4 জন কনস্টেবল। এরা কামা হসপিটালে অ্যাটাকের কথা শুনে বাকি পুলিশ অফিসারদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য যাচ্ছিলেন, কিন্তু কাসাবদের টিমটা তাদের উপর যেভাবে আচমকা হামলা করেছিল, তাতে গাড়িতে থাকা সমস্ত পুলিশ অফিসাররা অন দ্য স্পট মারা যায়। শুধুমাত্র একজন বেঁচে ছিল, পেছনের সিটে বসে থাকা অরুণ যাদব। তবে সেও মরার মতো ভান করে পড়েছিল, আর তার উপরে পড়েছিল আরো 3 জন কনস্টেবলের মৃতদেহ। কাসাবরা সামনে থাকা 3 জন পুলিশ অফিসারের মৃতদেহকে গাড়ি থেকে টেনে বের করে রাস্তায় ফেলে দেয়। তবে পিছনের দিকে যেহেতু দরজা লাগানো ছিল, তাই তারা ওই মৃতদেহগুলোকে ওই অবস্থাতে রেখেই গাড়ি নিয়ে সামনের দিকে এগোতে থাকে। এবার পেছনের সিটে যিনি বেঁচে ছিলেন তখন অরুণ যাদব, তার শরীরে বেশ কয়েকটা গুলি লেগেছিল। তিনি দেখতে পান তার হাত থেকে কিছুটা দূরে একটা গান পড়ে রয়েছে। তিনি একবার চাইছিলেন সেই গানটাকে নিয়ে এই 2 জন টেররিস্টের মাথার ঠিক পেছনে গুলি করতে, কিন্তু তার শরীরেও অলরেডি 2 থেকে 3টে গুলি লেগেছিল। তিনি নিজের হাত নাড়াতে পারছিলেন না। এবার কাসাবরা যখন গাড়ি চালাচ্ছিল, তাই অরুণ যাদব প্রচন্ড পেইন হওয়া সত্ত্বেও চুপচাপ শুয়েছিলেন। অরুণ যাদবের উপর পড়ে থাকা যোগেশ পাতিল নামে একজন কনস্টেবলের ফোন বেজে ওঠে, আর ফোনটা করেছিল যোগেশের বাবা। তিনি টিভিতে দেখেছিলেন মুম্বাইতে টেররিস্ট অ্যাটাক হয়েছে, তাই তিনি ছেলে যে কিনা পুলিশে চাকরি করে তার খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করেছিলেন। আর সেই সময় যোগেশের শরীরে কিছুটা প্রাণ ছিল, কিন্তু কাসাব যখনই সেই ফোনের শব্দ শুনতে পায়, সে পেছনে ঘুরে যোগেশের শরীরের উপরে আরো বেশ কয়েকটা গুলি চালিয়ে দেয়, আর এতে যোগেশ মারা যায়। কাসাবরা এবার গাড়িটাকে প্রচন্ড স্পিডে চালাতে থাকে, আর রাস্তায় যাওয়ার পথে তারা এলোপাথারি গুলি চালাতে থাকে। এবার তারা যখন পুলিশদের উপর গুলি চালিয়েছিল, তখন গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গিয়েছিল। কিছু দূর গাড়ি চালানোর পর তারা সামনে একটা সিলভার রঙের স্কোডা গাড়ি দেখতে পায়, আর এই গাড়িতে ছিল শারান আরাসা নামে একজন যুবক এবং তার 2 বন্ধু। কাসাবরা প্রথমে বন্দুক দেখে গাড়িটাকে থামায়, আর তারপর সেই গাড়ির ভিতরে সবাইকে বের করে সেই গাড়িটা নিয়ে তারা পালিয়ে যায়। তবে তাড়াহুড়োতে এই টেররিস্টরা আরাসাকে এবং তার বন্ধুদেরকে গুলি করতে ভুলে যায়, ফলে এদের জীবন বেঁচে গিয়েছিল। এদিকে অরুণ যাদব, যিনি পুলিশের গাড়িতে পেছনের সিটে ছিলেন, তিনি সাথে সাথে মুম্বাই পুলিশের হেডকোয়ার্টারে রেডিওর মাধ্যমে ইনফরমেশন দেন 2 জন আতঙ্কবাদী স্কোডা গাড়ি করে মালাবার হিলের দিকে যাচ্ছে। এর ফলে মালাবার হিল যাওয়ার পথে সমস্ত রাস্তায় নাকাবন্দি শুরু হয়, আর শেষ পর্যন্ত গিরগাঁও চৌপাটির কাছে এই 2 জন টেররিস্ট ধরা পড়ে যায়। আর এরপর কি হয়েছিল সেটা আমি কিন্তু ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছিলাম। তো কাসাব ধরা পড়ে যায়, কিন্তু তাজ হোটেলে তখন প্রায় 4 জন টেররিস্ট তাণ্ডব চালাচ্ছিল। এরা 5th ফ্লোরে একটা RDX বোম ফিট করে, যার বিস্ফোরণের ফলে হোটেলের পুরো স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এমনকি তারা অনেকগুলো ফ্লোরে আগুনও লাগিয়ে দিয়েছিল। আর ঠিক ওই সময় গেস্ট এবং স্টাফ মিলিয়ে হোটেলে প্রায় 450 জন ছিলেন, যারা কেউ জানতো না যে তারা আদৌ আজ বাড়িতে বেঁচে ফিরতে পারবে কিনা। এই 4 জন টেররিস্টের একটা রুমের দরকার ছিল, যেখানে তারা ঘাঁটি গাড়তে পারবে। জাভেদ এবং হাফিজ এসে একটা রুমের দরজা নক করে আর বলে তারা রুম সার্ভিসের জন্য এসেছে। এই রুমের নাম্বার ছিল 632। এই তাজ হোটেলে টেররিস্টরা প্রায় 32 জনকে হত্যা করে। অনেক মানুষ এখানে জীবন বাঁচানোর জন্য হোটেল রুমে থাকা জানলার কাঁচ ভেঙে চাদর বেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এদিকে মুম্বাইয়ে যখন একের পর এক পপুলার প্লেসগুলোতে টেররিস্ট অ্যাটাক হচ্ছিল, তখন মহারাষ্ট্র সরকার কেন্দ্র সরকারের কাছে সাহায্য চায় এবং ইমিডিয়েটলি NSG কমান্ডোদের পাঠানোর কথা বলে। তবে জানলে আশ্চর্য হবেন, এই NSG কমান্ডোদের আসতেও একের পর এক কোইন্সিডেন্সের কারণে ডিলে হচ্ছিল।
এবার একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে তাজ হোটেলে যে সেকেন্ড টেররিস্টের গ্রুপটা ঢুকেছিল তারা লাপাত ডোরের মাধ্যমে ঢুকেছিল, যেটা ছিল ব্যাক সাইডে। কিন্তু এই লাপাত ডোর সবসময় খোলা থাকে না, পার্টিকুলারলি ওই দিন বিশেষ কিছু কর্পোরেট মিটিংস আর ওয়েডিং ছিল, যার কারণে ওই দরজাটা খোলা ছিল। আর লিওপোল্ড ক্যাফে থেকে এই রাস্তায় টেররিস্টদের তাজ হোটেলে ঢোকার মানে ছিল এই তাজ হোটেলে হওয়া সমস্ত ইভেন্টের ব্যাপারে টেররিস্টদের কাছে আগে থেকেই নলেজ ছিল। ইভেন্ট কোন রাস্তা দিয়ে কোথায় কখন তাদের যেতে হবে সব ইনফরমেশন তাদের কাছে ছিল। আর এই কাজে তাদেরকে হেল্প করেছিল ডেভিড হেডলি নামে একজন আমেরিকান ট্যুরিস্ট, যে মুম্বাই অ্যাটাকের আগে 5 বার ভারতে এসেছিল। এই ডেভিডকে দেখতে একেবারে ফর্সা, এর একটা চোখের রং ছিল নীল এবং আরেকটা চোখের রং ছিল বাদামি। এক কথা সে একজন আমেরিকানদের মতো দেখতে ছিল। কিন্তু এই ডেভিডের আসল নাম ছিল দাউদ সাইদ গিলানি। তার বাবা দাউদ সালিম গিলানি একজন পাকিস্তানি ছিলেন, যিনি একজন আমেরিকান অ্যালিস হেডলি নামক মহিলাকে বিয়ে করেছিলেন। তবে ডেভিডের জন্মের কিছু সময়ের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যায়, আর পাকিস্তানের নিয়ম অনুসারে ডেভিডের কাস্টাডি পায় তার বাবা। ডেভিড যখন পাকিস্তানের একটি স্কুলে পড়াশোনা করত তখন তার সাথে পরিচয় হয় তাহাউর হোসেন রানার সঙ্গে। আর এই স্কুল ফ্রেন্ডরাই পরবর্তীকালে গিয়ে 26/11 অ্যাটাকের প্রধান মাস্টারমাইন্ড হয়েছিল। ডেভিড বড় হওয়ার পর তার মায়ের সাহায্য নিয়ে সে ইউএসএতে চলে যায়, আর সেখানে সে ইউএসএর পেনসিলভেনিয়াতে থাকতে শুরু করে। এই সময় সে আমেরিকায় বিভিন্ন ধরনের ক্রাইমের কাজের সাথে যুক্ত ছিল, যেমন স্মাগলিং, ড্রাগস, ডোমেস্টিক ভায়োলেন্স, এরকম আরও বেশ কিছু কেসে তাকে অনেকবার অ্যারেস্ট করা হয়েছিল। এরপর সে 1999 সালে পাকিস্তানে আসে এবং সেখানে হাফিজ মোহাম্মদ সাইদের সাথে দেখা করে। আর এই হাফিজ মোহাম্মদের মাধ্যমে তার সাথে পরিচয় হয় লস্করে তৈবার সাথে। লস্করে তৈবা সে সময় ভারতে একটা বড়সড় অ্যাটাক করার প্ল্যানিং করছিল, আর তারা ডেভিডকে তাদের এই কাজের জন্য বেছে নিয়েছিল। প্রথমে তারা ডেভিডকে পাকিস্তানে বিভিন্ন এক্সট্রিমিস্ট আইডিওলজির ট্রেনিং দেয়, কিভাবে টেররিস্টদের জন্য স্পাইং করা যায় তার ট্রেনিংও তাকে দেওয়া হয়। আর যখন লস্করে তৈবার কাজের জন্য সে একেবারে এক্সপার্ট হয়ে যায় তখন তাকে বলা হয় আমেরিকায় গিয়ে নিজের নাম বদলে ফেলতে। দাউদ আমেরিকাতে গিয়ে তার যে বার্থ নেম ছিল দাউদ সাইদ গিলানি সেটাকে পাল্টে ফেলে। সে তার মায়ের সারনেম হেডলি ব্যবহার করে আর নিজের নতুন নামকরণ করে ডেভিড কোলম্যান হেডলি। এবার যেহেতু ডেভিড এর আগে আমেরিকায় অনেক ধরনের ক্রাইমের সাথে যুক্ত ছিল, ফলে আমেরিকায় তার পক্ষে কিন্তু এত সহজে নাম পরিবর্তন করা সম্ভব ছিল না। আর বলা হয় এখানে তাকে হেল্প করেছিল পাকিস্তানের আইএসআই। এই নাম পরিবর্তনের ফলে ডেভিড এখন চেহারা, ভাষা এবং লুকস সব দিক থেকে একজন আমেরিকান হয়ে যায়। ইভেন তার নতুন নামের ফলে তার রিলিজিয়াস আইডেন্টিটিও চেঞ্জ হয়ে যায়। আর এরপর সে পাকিস্তানের আইএসআই এর ইনস্ট্রাকশন মতো আমেরিকার শিকাগোতে গিয়ে তার ছোটবেলার বন্ধু তাহাউর রানার সাথে দেখা করে। এই তাহাউর রানা প্রথম জীবনে একজন মিলিটারি ডাক্তার হিসেবে পাকিস্তানি মিলিটারিতে সার্ভ করেছিল, আর পরে একজন কানাডিয়ান লেডিকে বিয়ে করে সে কানাডায় শিফট হয়ে যায়। কিছু বছর কানাডাতে থাকার পর সে শিকাগোতে একটা ফার্স্ট ওয়ার্ল্ড ইমিগ্রেশন সার্ভিস নামে কোম্পানি খুলেছিল। তো তাহাউর এবং ডেভিড এই দুজনে মিলে ঠিক করে তারা মুম্বাইতে তাদের এই কোম্পানির একটা ব্রাঞ্চ খুলবে, যাতে তারা খুব সহজে রেগুলার মুম্বাইতে যাতায়াত করতে পারে। আর ডেভিডের বারবার ইন্ডিয়াতে আসা যাওয়া আসার খরচ এই সমস্ত এক্সপেন্সেস তাহাউর রানার মাধ্যমে লস্করে তৈবা ডেভিডকে দিত। এমনকি তাহাউর রানাও অ্যাটাকের আগে তাজ হোটেলে গিয়ে থেকে এসেছিল। পরবর্তীকালে ইনভেস্টিগেশনে দেখা যায় ডেভিড হেডলি 2007 থেকে 2008 মধ্যে মোট 5 বার মুম্বাইতে এসেছিল। আর তার কাছে যেহেতু ছিল আমেরিকান পাসপোর্ট এবং তাকে দেখতেও আমেরিকানদের মতো ছিল, তাই ভারতের কোনো এজেন্সি তার উপরে কোনো সন্দেহ হয়নি। ভারতে এসে ডেভিড মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় ভিডিও তুলত, ছবি তুলত, প্রত্যেকটা জায়গার খুঁটিনাটি সমস্ত কিছু সে ভিডিওতে রেকর্ড করত। কোন জায়গায় কিরকম ভিড় হয় তার উপরে সে নজর রাখত। এখানকার পুলিশের কাছে কি কি ধরনের হাতিয়ার আছে সেই ইনফরমেশন সে নোট ডাউন করত। আর যে যে জায়গাগুলোতে অ্যাটাক করা হয়েছিল, যেমন তাজ প্যালেস, ওবেরয় হোটেল, এই জায়গাগুলোতে সে নিজে গিয়ে থেকেছিল। সেখানকার সিকিউরিটি সিস্টেম, সেখানে কোন ফ্লোরে কি রয়েছে, কিভাবে এখানে অ্যাটাক এক্সিকিউট করা যায়, এই সমস্ত তথ্য সে লস্করে তৈবাকে পাঠাতে থাকে। আরো জানলে আশ্চর্য হবেন, সে কোলাবা অঞ্চলের সমুদ্রে বোটে করে ঘুরে কোন জায়গায় টেররিস্টদের পক্ষে আসা সহজ হবে তার প্রতিটা খুঁটিনাটি ডিটেলসও গ্যাদার করেছিল। আর যখন সে ভারতে আসতো সে শুধুমাত্র এই ইনফরমেশন কালেক্ট করতো তাই নয়, সে ভারতের বড় বড় পলিটিশিয়ান, সেলিব্রিটিদের সঙ্গেও বন্ধুত্ব বাড়িয়েছিল। তো বলতে পারেন এই ডেভিড হেডলির ইন্টেল এবং তাহাউর রানার হেল্প না থাকলে লস্করে তৈবা মুম্বাইতে এত বড় একটা অ্যাটাক করতে পারতো না। তো এবার আমরা ফিরে আসি সেই হামলার সময়। মুম্বাইতে টেররিস্ট অ্যাটাক বুঝতে পারার পরই মার্কোস এবং এনএসজি কমান্ডোকে ইনফর্ম করা হয়েছিল। ইনফর্ম করার সাথে সাথেই প্রায় 310 জন কমান্ডো মুম্বাই আসার জন্য প্রস্তুত ছিল, কিন্তু এরপরই তাদের একের পর এক ডিলে হতে শুরু করে। এই কমান্ডোদের আসার জন্য যে প্লেন ছিল সেটা সেই সময় দিল্লির বদলে ছিল চণ্ডীগড়ে।
তাই তাদেরকে প্রথমে 3 ঘন্টা 15 মিনিট অপেক্ষা করতে হয়। আর শেষ পর্যন্ত তাদের জন্য একটা ছোট আকারের এয়ারক্রাফট অ্যারেঞ্জ করা হয়, যেটা দিল্লির পালাম এয়ারপোর্ট থেকে মুম্বাই এয়ারপোর্টে আসবে। তবে এখানে 310 জন কমান্ডো আসার মতো স্পেস ছিল না, তো ঠিক করা হয় 120 জন কমান্ডো এই অপারেশনে আসবে। কিন্তু এই ফ্লাইট অ্যারেঞ্জ করার পরেও বিভিন্ন লজিস্টিক কারণের জন্য আরো বেশ কয়েক ঘন্টা ফ্লাইট ডিলে হয়ে যায়। আর শেষমেশ তারা যখন মুম্বাই যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, তখনই 2 থেকে আড়াই ঘন্টার রাস্তা আসতেই তাদের সময় লেগে যায় 3 ঘন্টা। তাছাড়া মুম্বাই এয়ারপোর্টে পৌঁছানোর পর ওখান থেকে তাদের টার্গেট স্পটে যাওয়ার জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থা ঠিকভাবে ছিল না। তাছাড়া যে লোকেশনে অ্যাটাক করা হয়েছিল সেই লোকেশনগুলোর ম্যাপ ও সময় মতো এনএসজি কমান্ডোদের কাছে পৌঁছায়নি। তো এই সমস্ত কারণের জন্য এই রেস্কিউ অপারেশন অনেক দেরিতে শুরু হয়। এই মিশনের নাম ছিল অপারেশন ব্ল্যাক টর্নেডো। টানা 60 ঘন্টা অপারেশন চালিয়ে এনএসজি কমান্ডোরা এই সমস্ত টেররিস্টদেরকে মেরে ফেলে আর এই প্লেসগুলোতে বন্দী থাকা হোস্টেজেসদের তারা মুক্ত করে। তবে এই অপারেশন ব্ল্যাক টর্নেডোতে ঠিক কি হয়েছিল এই সমস্ত ডিটেলস আমি এখানে বলবো না, কারণ তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা যদি একটা ডেডিকেটেড ভিডিও চান তাহলে জানাবেন, আমি অবশ্যই একটা ডেডিকেটেড ডিটেইল ভিডিও এর উপরে বানাবো। তবে এই সময় আমাদের দেশের নির্লজ্জ মিডিয়া শুধুমাত্র টিআরপির জন্য সমস্ত ঘটনাকে লাইভ টেলিকাস্ট করছিল, যার ফলে ফায়দা হচ্ছিল টেররিস্টরা এনএসজি কমান্ডোদের প্রতিটা মুভমেন্ট এবং পজিশন লাইভ টেলিকাস্টের মাধ্যমে জানতে পারছিল। এই অপারেশন যখন শেষ হয় তখন মৃত্যুর সংখ্যা ছিল 168, যার মধ্যে 122 জন ছিলেন সাধারণ মানুষ, 20 জন ইন্ডিয়ান সিকিউরিটি পার্সোনাল, 26 জন বিদেশি পর্যটক এবং আহত হয়েছিলেন 300 জন। অন্যদিকে 10 জন টেররিস্টের মধ্যে 9 জনকেই মেরে ফেলা হয়। এই ভয়ঙ্কর হামলা শেষে শুধুমাত্র একজন টেররিস্ট জীবিত ছিল, আজমাল আমির কাসাব। আজমাল কাসাবকে অ্যারেস্ট করার পর টানা 4 বছর ধরে তার বিচার চলে, আর এই সময় ভারত সরকার তার পিছনে প্রায় 30 কোটি টাকা খরচ করেছিল। কাসাবের জন্য হাই সিকিউরিটি সেল বানানো হয়েছিল, যেখানে তাকে 24 ঘন্টা সিসিটিভি নজরদারিতে রাখা হতো, কারণ ভারত সরকার চেয়েছিল ট্রায়ালের মাধ্যমে গোটা বিশ্বকে দেখাতে আমরা একজন ঘৃণ্য অপরাধীকেও জুডিশিয়াল রাইটস দেয়। 4 বছর বিচার চলার পর 2012 সালের 21শে নভেম্বর সকাল 7:30 পুনের জেরওয়াড়া জেলে কাসাবকে ফাঁসিতে ঝোলানো হয়। এই খবর গোপন রাখা হয়েছিল, কোনো মিডিয়া, কোনো রাজনৈতিক দল, এমনকি কাসাবের নিজের পরিবারও জানতো না যে আজ তাকে ফাঁসি দেওয়া হবে। 2008 সালে মুম্বাই হামলার একজন মাস্টার মাইন্ড তাহাউর হোসেন রানা, যিনি পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক ছিলেন, তাকে প্রায় 17 বছর পর 2025 সালের মানে এই বছর 10ই এপ্রিল আমেরিকা থেকে ভারতে এক্সট্রাডিট করা হয়েছে। ফলে 26/11 অ্যাটাকের ব্যাপারে আরো অনেক ইনফরমেশন ভবিষ্যতে আমাদের সামনে আসবে এবং ভারত সরকার তাহাউর রানাকেও বিচারের সুযোগ দেবে। অন্যদিকে ডেভিড হেডলি, যার আসল নাম দাউদ সাইদ গিলানি, সে বর্তমানে আমেরিকায় 35 বছরের জেলের সাজা ভোগ করছে। আর রাজনৈতিক কারণের জন্য ভারত সরকার এখনো পর্যন্ত ডেভিড হেডলিকে আমেরিকা থেকে ভারতে আনতে পারেনি। এবার একটা প্রশ্ন আসতে পারে যে এই যে মুম্বাই অ্যাটাক হয়েছিল এর পেছনে যে পাকিস্তানের হাত ছিল তার কি প্রমাণ পাওয়া গেছে? আজমাল কাসাব, যে অ্যাটাকের একজন ধৃত জঙ্গি, সে খোলাখুলি আদালতে জানিয়েছে সে লস্করে তৈবার সদস্য এবং তাদের ট্রেনিং হয়েছে পাকিস্তানের মুজাফফরাবাদে। ইভেন সে এটাও জানায় যে তাদেরকে ট্রেনিং দিয়েছিল পাকিস্তানি আর্মির রিটায়ার্ড মেজররা। এছাড়া জঙ্গিদের কাছ থেকে যে সমস্ত স্যাটেলাইট ফোন এবং জিপিএস ট্র্যাকার পাওয়া গিয়েছিল সেখানে তাদের লোকেশন হিস্ট্রিতে দেখা গেছে যে তারা করাচি থেকে যাত্রা শুরু করেছিল আর প্রায় 1200 কিলোমিটার জলপথ পেরিয়ে তারা ভারতে এসে পৌঁছেছিল। এছাড়া ছিল পাকিস্তান থেকে আসা ভয়েস কল রেকর্ডিং। জঙ্গিরা হামলার সময় মোবাইল ফোন পাকিস্তানের লস্করের তৈবার হেডকোয়ার্টার থেকে লাইভ ইনস্ট্রাকশন পাচ্ছিল। ভারতের ইন্টেলিজেন্স সংস্থা, ইসরায়েল এবং আমেরিকার সহযোগিতায় এই 3 দেশই প্রমাণ করে দিয়েছিল এই সমস্ত কলের সোর্স ছিল পাকিস্তান। আর ডেভিড হেডলিকে যখন আমেরিকায় অ্যারেস্ট করা হয়েছিল তখন ভিডিও কলের মাধ্যমে ভারতীয় এজেন্সি তাকে ইন্টারোগেট করছিল, আর তখন সে জানায় সে একজন আমেরিকান পাকিস্তানি নাগরিক আর সে পাকিস্তানের আইএসআই এর সহায়তায় মুম্বাই হামলার জন্য প্রয়োজনীয় ইনফরমেশন কালেক্ট করেছিল। তবে মুম্বাই হামলার ঠিক 15 বছর আগে 1993 সালে মুম্বাই এক ভয়ানক সিরিয়াল বম্ব ব্লাস্ট হয়েছিল। এটা ছিল মুম্বাইয়ের ইতিহাসে হওয়া প্রথম টেররিস্ট অ্যাটাক, যার পেছনে ছিল পাকিস্তান এবং দাউদ ইব্রাহিমের ষড়যন্ত্র। এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। তো বন্ধুরা, আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে, আর আপনারা দেখছিলেন রোমাঞ্চপিডিয়া।